নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা, নির্বাচনের আগে আপনাদের স্মৃতিতে তো এখনো টাটকা রয়েছে হুমায়ুন কবিরের সেই স্টিং অপারেশন, যে স্টিং অপারেশন ঘিরে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় যে হুমায়ুন কবির মুসলিম ভোটটিকে ভাগ করার জন্য বিজেপির সঙ্গে সেটিং করেছেন। আর গতকাল হুমায়ুন কবির এমন একটি বক্তব্য দিলেন, সেই বক্তব্যটিতে আরো জোরালোভাবে বিজেপির সঙ্গে কি সত্যিই হুমায়ুন কবিরের সেটিং রয়েছে এমনটাই উস্কিয়ে দিচ্ছেন সিপিএম এর বিভিন্ন নেতা নেত্রীরা। আমি আপনাদেরকে শোনাবো যে হুমায়ুন কবির কি বক্তব্য রাখছেন আর কেন গতকাল হুমায়ুন কবিরের বক্তব্য ঘিরে আজকে প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কি সেটিং রয়েছে। তাহলে আমি আপনাদেরকে এই এপিসোডে এই সমস্ত বিষয় দেখানোর সাথে সাথে দেখাবো বিজেপির বিধায়িকা রূপা গাঙ্গুলি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কদর্য আক্রমণ এখন পশ্চিমবঙ্গে চলছে তার বিরুদ্ধে দাঁড়ালেন এবং কি বক্তব্য রাখলেন সেটা আমি আপনাদেরকে এই এপিসোডে শোনাবো। নিয়ে যাব আমি আপনাদেরকে রাজস্থানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে, যেখানে নারী সুরক্ষার কথা বলে থাকেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই রাজস্থান যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, আর এই ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য এক 27 বছরের তরুণীর গায়ে গরম জল ঢেলে দেওয়া হলো। দেখাবো সেই অমানবিক দৃশ্য। নিয়ে যাব আমি আপনাদেরকে মহারাষ্ট্রে, যেখানে গতকাল কংগ্রেসের যে সভা ছিল সেই সভাতে কার্যত ভারতবর্ষের সমস্ত রেকর্ড ভিড়কে ছাপিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই এপিসোডেই নিয়ে যাব বসিরহাটে, যেখানে এক বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগ অন্য কোনো দলের নেতারা করছে না, বিজেপির কর্মীরাই বসিরহাটের বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা মিছিল বের করলেন। আমি আপনাদেরকে এই এপিসোডে বিধানসভাতেও নিয়ে যাব, যেখানে গত পরশু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছেন, আর সেই বক্তব্য শুনে অনেকেই বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং তার ভবিষ্যৎটিকে সুরক্ষিত করার জন্য এই ধরনের দাবি জানাচ্ছেন। এছাড়াও আমি এই এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব অযোধ্যাতে। রাম মন্দিরের চুরি নিয়ে দেশীয় রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই বিষয়ে বিজেপি মুখ খুলতে নারাজ, কিন্তু রাম মন্দিরে গতকাল পৌঁছে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির যিনি প্রমুখ নেতা রয়েছেন। তিনি গতকাল রাম মন্দির থেকে প্রেস কনফারেন্স করলেন, অযোধ্যা থেকে প্রেস কনফারেন্স করলেন। কি বললেন শোনাবো আমি আপনাদেরকে এই এপিসোডে। সমস্ত কিছু থাকবে। এপিসোড একটু লম্বা হতে পারে, কিন্তু আপনাদের কাছে খবরের কোনো কমতি থাকবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন, যে কোনো আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন প্রথমেই হুমায়ুন কবিরকে নিয়ে যে এখন তর্ক বিতর্ক চলছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক এবং আপনাদেরকে দেখাই যে কি এমন বক্তব্য রাখলেন হুমায়ুন কবির যে আজকে বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের সেটিং নেই। তো এই যে প্রশ্নটা, এটা আবার উকি দিচ্ছে। হুমায়ুন কবির গতকাল একটি সভা করেছিলেন এবং সেই সভাতে প্রকাশ্যে বিজেপির নেতাদেরকে পেটানোর নিদান দিয়েছেন। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ধরে তিনি বক্তব্য রেখেছেন। কি বলছেন হুমায়ুন কবির, যেটা নিয়ে আজকে এত শোরগোল পড়ে যাচ্ছে, প্রথমে আমি আপনাদেরকে শোনাতে চাই, দেখুন। সাটা ভাঙা মাছ শুরু করব, লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যায় তো তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। একজন বিধানসভার বিধায়কের মুখে এই ধরনের বক্তব্য, যিনি সংখ্যালঘু, আর এই সংখ্যালঘু বিধায়ক বক্তব্য রাখছেন যে লাখ লাখ লোক নিয়ে সাটা ভাঙা মার দেবো, মুসলিমদেরকে নিয়ে নেমে যাব। আর আমাদের রাজ্য প্রশাসন যে বর্তমান 2 মাস ধরে আমরা দেখছি এত অ্যাক্টিভ, কেউ সোশ্যাল মিডিয়ায় যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কথাও বলে ফেলছেন তাদেরকে গ্রেপ্তার করে নিচ্ছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, সেই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় ডিজে বাজানোর কথা বলেছিলেন। যদিও সেই ডিজে বাজানোর কথাতে ডাইরেক্ট মারবো এই ধরনের হুমকি ছিল না, ডিজে বাজানো একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে কম এবং সিআইডি অফিসে বেশিবার যাতায়াত করতে হচ্ছে, সেখানে সময় বেশি কাটাতে হচ্ছে। এত জেরা চলছে সেই ডিজে বাজানোর মন্তব্য নিয়ে। উল্টো দিকে হুমায়ুন কবিরের এই ধরনের চাঁচা ছোলা বক্তব্য, প্রকাশ্যে একটি সম্প্রদায়কে নিয়ে রাস্তায় নেমে গিয়ে সেটা ভাঙা মার দেওয়ার কথা বলছেন। তারপরেও পশ্চিমবঙ্গের পুলিশ তার এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নিতে আমরা দেখছি না। এমনকি তার এগেনস্টে কোনো ধরনের সমাজসেবী সংস্থা যারা এই কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছিলেন তারা
তারাও এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করছেন না? এটা থেকেই প্রশ্ন উঠছে। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন এবং সাধারণ রাজনৈতিক কর্মীরাও প্রশ্ন তুলছেন যে হুমায়ুন কবির কি আদতে বিজেপির সঙ্গে সেটিং করে এই ধরনের বক্তব্য দিচ্ছেন? তা না হলে একই ধরনের কর্মকাণ্ডে দুজনার প্রতি দু ধরনের মনোভাব কিভাবে হতে পারে একটা প্রশাসনের ক্ষেত্রেই? আমি আপনাদেরকে শোনাবো এই বিষয়ে বামপন্থী নেতা শতরূপ ঘোষ তিনি টেলিফোন লাইনে জি24 ঘন্টাকে দেওয়া বক্তব্যে কি জানিয়েছেন এই বিষয়ে। দেখুন এই কথাটা বলার পরে যদি হুমায়ুন কবির গ্রেফতার না হয় তাহলে আমরা জানতে চাইবো যে কেন গ্রেফতার হচ্ছে না। এর আগে যখন হুমায়ুন কবির বলেছিল যে মুর্শিদাবাদে মুসলিমদেরকে জড়ো করে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই সময় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, হুমায়ুন কবিরকে গ্রেফতার করেননি। পরে আমরা জানতে পারছিলাম কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে দিয়ে বলিয়েছিলেন ভোটে জেতার জন্য, পোলারাইজেশন করার জন্য। আজকে যদি একই ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এই ধরনের সাম্প্রদায়িক ক্রিমিনাল হুমকি দেওয়ার পরেও যদি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার না করা হয়, বিজেপি সরকার যদি হুমায়ুন কবিরকে গ্রেপ্তার না করে, যে মুর্শিদাবাদে নির্ভেজাল কন্টেন্ট বানানোর জন্য দমকলের দুটো বাচ্চা ছেলেকে জেল খাটালো কদিন আগে শুভেন্দু অধিকারী সরকার, তারা নির্ভেজাল পলিটিক্যাল কন্টেন্ট বানাচ্ছিল, তারপরে দুটো বাচ্চা ছেলেকে জেল খাটাতে পারলো, কিন্তু এত বড় একটা সাম্প্রদায়িক ক্রিমিনাল হুমকি দেওয়ার পরে যদি হুমায়ুন কবির জেল খাটাতে না পারে, তাহলে বুঝতে হবে যে ডাল নিখোঁজ কালা হয়, এর পেছনে অন্য গল্প আছে। আপনি কি মনে করছেন কোথা থেকে তিনি এত সাহস পাচ্ছেন? কার মতো তিনি এই কথা বলতে পারেন? যে গ্রেফতার করবেন তার মধ্যে বলছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করেননি, প্রমাণিত হয়েছিল যে মমতার মধ্যে বলেছিলেন। আজকে যদি শুভেন্দু অধিকারী গ্রেফতার করেন তাহলে আমরা ধরে নেবো যে শুভেন্দু অধিকারী বা বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। আর যদি শুভেন্দু অধিকারী এত বড় অপরাধ করার পরে হুমায়ুন কবিরকে গ্রেফতার না করে ওদের সরকার, তাহলে বুঝতে হবে যে হুমায়ুন কবির এই ধরনের কথা বললে বিজেপির সুবিধা, কারণ এই কথাগুলোকে দেখিয়ে হিন্দু ভোটকে আবার পোলারাইজ করা যাবে, যে সমস্ত হিন্দু দেখো মুসলমানরা ভোট পারে বেড়েছে, তাই সব হিন্দু বিজেপিকে ভোট দাও, এই রাজনীতি চালিয়ে যাওয়া যাবে। শুভেন্দু অধিকারী প্রমাণ করুন হুমায়ুন কবিরকে গ্রেফতার করে যে ওনার সঙ্গে হুমায়ুন কবিরের কোনো যোগাযোগ নেই। সিপিএম নেতা শতরূপ ঘোষ যেটি বললেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা। আপনারাও একবার চিন্তা ভাবনা করে দেখুন তো যে হুমায়ুন কবির আজকের দিনে এত মদত কিভাবে পাচ্ছে। যেখানে বিজেপি বলছে যে হিন্দুদের সরকার চলছে, রাষ্ট্রবাদী সরকার চলছে, সেখানে হুমায়ুন কবির একেবারেই সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে রাস্তায় নেমে গিয়ে বিজেপি নেতা নাম করে বলছে যে বিজেপি নেতাদের স্যাটা ভাঙা মার দেওয়া হবে। আর তারপরেও আমাদের প্রশাসন নির্বিকার, পশ্চিমবঙ্গের প্রশাসন। ঠিকই বলেছেন শতরূপ ঘোষ যে একসময় হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা এই হুমায়ুন কবিরই বলেছিলেন যখন তিনি টিএমসির বিধায়ক ছিলেন। সেই সময়তে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারে নেয়নি, এবং এটা বোঝাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটের প্রয়োজন ছিল, সেই জন্য তারা কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু বিজেপি তো বলছে তারা হিন্দুদের সরকার, সংখ্যালঘু ভোটের কোনো প্রয়োজন নেই। তাহলে কেন হুমায়ুন কবির এই ধরনের বক্তব্য রাখতে পারছেন? এটা গভীর প্রশ্ন। আর এই ধরনের বক্তব্য রাখলে কি হিন্দুদেরকে একত্রিত করা যাবে এবং মুসলিমদের ব্যাপারে বিরুদ্ধ প্রচার করা যাবে? এটার জন্যই কি বর্তমান প্রশাসন আজকে হুমায়ুন কবিরকে এতটা ছাড় দিচ্ছে? এই প্রশ্নটাই উস্কে দিয়ে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই কমেন্টস করুন। কিন্তু এই ব্যাপারে ডাল মে কুচ কালা হে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে রাজনীতিতে সবকিছুই যে খারাপ থাকে তেমনটাও নয়, রাজনীতিতে বহু ভালো উদাহরণও রয়েছে। আমি আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে কিভাবে বিজেপি বিধায়ক অসীম সরকার বিধানসভায় দাঁড়িয়ে পরীক্ষায় পাস ফেল যাতে চালু করা হয়, যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা যেন উন্নত করা হয়, এমনটা তিনি দাবি জানিয়েছিলেন। আমি সাধুবাদ জানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক এমনই এক বিজেপি বিধায়িকারও গতকালের বক্তব্য অত্যন্ত সুন্দর লাগলো, যেটা আপনাদের সামনে এবারে আমি দেখাবো। তিনি হচ্ছেন রূপা গাঙ্গুলি। রূপা গাঙ্গুলি অতীতে বহুদিন ধরে বিজেপি করে আসছেন, আর এইবারে তিনি বিজেপির বিধায়িকা নির্বাচিত হয়েছেন সোনারপুর থেকে। আর তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলো, নোংরাজনক কলঙ্কিতজনক ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় ঘটছে, তার বিরুদ্ধে অত্যন্ত সুন্দরভাবে মুখ খুললেন এবং একটা নিদর্শন সৃষ্টি করলেন। পলিটিক্সে থাকতে গেলে সবসময় বিরোধীদেরকে নোংরা আক্রমণ করলে চলে না, সৃজনশীলতা এবং সৌজন্যতাও অত্যন্ত প্রয়োজন রয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। দেখুন, আমি যখন বিরোধী ছিলাম আমি তখনও এই কথা বলতাম। তখন আমাকে মানুষ বলতো আচ্ছা আচ্ছা দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে, মমতার হয়ে বলছে। আজকে আমি সরকারে দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলা হয়, যে ধরনের ওনার ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এটা উচিত নয়। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। উনি 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার রাজনৈতিক দল ভেঙে গেছে কি না গেছে সেগুলো তো মানে অবশ্যম্ভাবী ছিল, আদর্শ ছিল না, তাই এটা হওয়ার ছিল। উনি কন্ট্রোল করতে পারেননি প্রথম বছরের পর থেকে। তারপর উনি এমন কাজ করেছেন যেটা জেতার জন্য করেছেন, ফলে ওনার অনেক বেনজাল ঢুকে গেছিল, কন্ট্রোল করতে পারেনি, ডিফারেন্ট থিং। বাট এট দ্য সেম টাইম উনি মুখ্যমন্ত্রী ছিলেন 3টে টার্মে। আমরা ওনার সম্বন্ধে সমঝে বুদ্ধি করে সম্মানের সঙ্গে কথা বলতে আমরা বাধ্য। আমরা পশ্চিমবঙ্গবাসী নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে পশ্চিমবঙ্গের বাইরের লোক আমাদের খারাপ ভাববে, হ্যাঁ করবে।
আমি এসব ব্যাপারে খুব উদ্ভট। দেখুন, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় শত্রুরাও বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্টিকুলারলি ব্যক্তিগতভাবে কোন রকম কালিমালিপ্ত অধ্যায় রয়েছে বা তার এগেনস্টে ইডি সিবিআই এর কোনো এফআইআর বা কেস রয়েছে, কেউ বলতে পারবেন না। আর তবুও মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় একজন মহিলা বৃত্ত হয়েছেন, তারপরও বহু জনা কুরুচিকর নোংরাজনক ব্যঙ্গাত্মক ভিডিও থেকে শুরু করে কার্টুন বানিয়ে ছাড়াছাড়ি করছেন। এটারই প্রতিবাদ করলেন সোনারপুরের বিধায়িকা এবং সৌজন্যতা দেখালেন, যে সৌজন্যতা অত্যাধিক প্রয়োজন রয়েছে আজকের বর্তমান রাজনীতিতে। কিন্তু আমি আপনাদেরকে মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া এক বর্বরচিত ঘটনার দৃশ্য দেখাবো এবারে রাজস্থান থেকে। এক মহিলা রাস্তার ধারে মোমো বিক্রি করতেন এবং মোমো বিক্রি করার জন্য রাস্তায় তিনি জাস্ট দোকানটি বসিয়েছিলেন, আর মাননীয় রাজস্থানের মুখ্যমন্ত্রী তার 1 ঘন্টা পরে সেই রাস্তা দিয়েই কনভয় নিয়ে যেতেন। আর ভিআইপি কালচার ভারতবর্ষে কতটা আজকে সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে যে ওই ভিআইপি কালচার ভিআইপি মুভমেন্ট হবে বলে এক 27 বছরের অবিবাহিতা মহিলার গায়ে ওই দোকান থেকেই গরম জল নিয়ে ছুড়ে দিলেন সেখানকার অর্থাৎ রাজস্থানের বিখ্যাত পুলিশ। एक बार बता दे तो सही। ये सीएम को ही भेजो, पुलिस इनका नंबर भी नोट कर लो। एक बार बता दे तो सही। অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য এবং তার থেকেও বেশি আমাদের শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে এই ধরনের নোংরামি আজকে রাজস্থান পুলিশের দেখার পরে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় মহিলাদেরকে সম্মান দেওয়ার কথা বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, নারী সুরক্ষা বন্দনাম প্রকল্প নিয়ে আসছেন। আর সেই প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকা ডবল ইঞ্জিন সরকারের রাজস্থান পুলিশ তাদের মুখ্যমন্ত্রীর ভিআইপি কালচার ভিআইপি কনভয় যাবে বলে রাস্তার ধারে যিনি মোমো বিক্রি করছেন মাত্র 27 বছরের অবিবাহিতা মহিলা, তাকে এইভাবে রাস্তার মধ্যে তারই দোকান থেকে গরম জল ছুড়ে দিয়ে এই ধরনের অবস্থা করে দেওয়া হয়েছে। এই মহিলাটির আর আগামী দিনে বিয়ে হবে কিনা তার সংশয় রয়েছে, কারণ ঝলসে যাওয়া তার শরীর দেখার পরে আমাদের শরীর কার্যত শিউরে উঠছে। আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি এই চিত্র, আমি জানি না এই চিত্র দেখানোটা কতটা উচিত হবে, আদৌ ইউটিউব এই চিত্রটা রাখবে না উড়িয়ে দেবে, না এই কন্টেন্টটিকে উড়িয়ে দেবে এই ধরনের চিত্র দেখানোর জন্য, তবুও আমি বাধ্য হচ্ছি আপনাদেরকে এই চিত্রটি দেখাতে। এই রকম নগ্ন রূপ আজকে রাজস্থান পুলিশ গোটা ভারতবর্ষের সামনে গোটা বিশ্বের সামনে দেখালো। আমি শোনাবো আপনাদেরকে সেই ভদ্র মহিলা কি বলছেন এই ঘটনা নিয়ে, দেখুন। सर उस दिन रोज की तरह मैं काट लगाई थी और स्टीमर में पानी गर्म ही हो रहा था मोमोज का। चलती हुई गाड़ी आती है, उसमें से एक पुलिस वाले निकलते हैं और वो बोलते हैं हटाओ हटाओ हटाओ। मैंने बोला सर हटा रही हूँ, इसमें पानी गर्म है। बस मैंने हाथ भी ऐसे दिखाया, उन्होंने आओ ना देखा ताओ और सीधा स्टीमर का पानी धक्के से हाथ से मार के तुरंत चलती हुई गाड़ी में बैठ के चले गए। और इसके बाद मैं चिल्लाती रही, लेकिन किसी ने मेरी कोई मदद नहीं की। जो कि पुलिस की 3-4 गाड़ियां गुजरी, फिर भी कोई कुछ भी हेल्प नहीं की। আজকে সরকার কোনো মানুষকে ঠিকমতো রোজগার দিতে পারছেন না, কোনো কাজ দিতে পারছেন না, সেখানে যদি পেটের দায়ে এক শিক্ষিত যুবতী যে অবিবাহিতা সে রাস্তায় দোকান দিয়ে নিজের পরিবারের পেট চালানোর চেষ্টা করে, ভিআইপি কালচার মুখ্যমন্ত্রী আসবেন। আর এই মুখ্যমন্ত্রীরাই তো একদিন আমাদের বাড়িতে ভোটের সময় এসে হাত জোড় করে ভিক্ষা চান ভোটের। আর সেই ধরনের মানুষগুলোই আজকে এই ধরনের সাধারণ মহিলাদেরকে এত নিম্ন জায়গায় পৌঁছে দিতে চাইছেন। আর পুলিশ কোন জায়গায় পুলিশের মানবিকতা গেছে ভাবুন। আজকে যে পুলিশ এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের বাড়ির মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তারা ঠিক রাখতে পারতেন নিজেদের মস্তিষ্কটাকে, কিন্তু আজকে এই ভদ্র মহিলাটির পরিবারকে চুপ করে থাকতে হবে। তার কারণ এই যে ভয়ঙ্কর রূপী প্রশাসন রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই। এরা অত্যন্ত নিম্ন শ্রেণীর সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ তো জন্মেইছে 4.5 বছর ধরে লড়াই করার জন্য, আর নির্বাচনের আগে 6 মাস পর্যন্ত যাতে নেতারা এসে তাদেরকে তেল দিতে পারে সেটার জন্য। আসুন এরপর রাজস্থান থেকে সোজা চলে আসি পশ্চিমবঙ্গের বসিরহাটে। পশ্চিমবঙ্গের বসিরহাটে বিজেপি আপনারা জানেন যে ক্ষমতায় ইতিমধ্যে প্রায় 2 মাস হলো এসে গিয়েছে, কিন্তু এর মধ্যেই বিজেপি নেতাদের নাকি অত্যাচার শুরু হয়েছে। আর এ কথা স্থানীয় লোকেরা বলছেন না, কোনো পলিটিক্যাল দলের নেতারা বলছেন না, স্থানীয় যারা বিজেপি কর্মী তারাই রাস্তায় আন্দোলন করছেন বিজেপি নেতার বিরুদ্ধেই। পরিবর্তনের মাত্র 2 মাস হয়নি তার মধ্যেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বসিরহাট থেকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সেই চিত্র এবং সেই লোকেরা কি বলছে, বাক্য ভালো করে শুনবেন, দেখুন। আমরা দীর্ঘদিনের বিজেপির লোক, প্রতি ক্ষেত্রে আমাদেরকে অ্যাভয়েড করে চলছে। মানে আমাদের কোনো ডাকাডাকির কোনো প্রশ্ন নেই, আমাদের সঙ্গে আলোচনা নেই, আমাদের কোনো স্থান নেই বিজেপি পার্টি অফিসে, এবং একটা বিশাল আকার কাটমানির বিষয় চলছে। কারণ হচ্ছে আমাদের বর্তমান জেলার যে সহসভাপতি রাজেন্দ্র কুমার সাহা, তার ডাকনাম হচ্ছে সমু। আমরা দীর্ঘদিনের বিজেপির লোক, প্রতি ক্ষেত্রে আমাদেরকে অ্যাভয়েড করে চলছে, এবং মানে আমাদের কোনো ডাকাডাকির কোনো প্রশ্ন নেই, আমাদের সঙ্গে আলোচনা নেই, আমাদের কোনো স্থান নেই বিজেপি পার্টি অফিসে, এবং একটা বিশাল আকার কাটমানির বিষয় চলছে পার্সেন্টেজ নিয়ে। এই বিষয়ে আমরা এসেছি এবং আমাদের ফিশারি, আমাদের তো ফিশারি অঞ্চল, এবং
ঘটনা হচ্ছে যেখানে আমাদের নিরীহ ছেলেরা, তারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এক একজন প্রতিবাদ করতে গেলে, এক একজন বলতে গেলে তাদের নামে 4-5টা করে কেস ঢুকিয়ে দিয়েছে। আজকে দেখুন আমি এসেছি এখানে, আমার মতন আরো অনেকেই হয়তো 2-5টা করে কেস। হারোয়া বিধানসভা 121 গোপালপুর 1 নম্বর অঞ্চলের অন্তর্গত। আজ আমি 17 বছর ধরে পার্টি করছি, বিজেপি পার্টি। রাজেন্দ্র সাহা বিরাকেটে সমু জেলা সহসভাপতি, ওনার হাত ধরেই করছি পার্টিটা। তো উনি যা 4 তারিখের পরে যে কার্যকলাপগুলো করছে, তা ওর সঙ্গে গিয়ে বলতে হবে আমাদেরকে ও সঠিক কাজ করছে, ভুল কিছু করছে না। তাহলে আমাদের পার্টিতে জায়গা আছে, না হলে পার্টিতে জায়গা নেই। তার জন্য আমরা সাইড হয়ে গেছি, অন্যায়কে প্রশ্রয় দেবো না বলে সাইড হয়ে গেছি। সাইড হয়ে যাওয়ার পরে আমার নামে 6খানা কেস দিয়ে দিয়েছে। আপনার কি ওপর নেতৃত্ব অর্থাৎ রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যকে বিষয়টি নিয়ে জানিয়েছেন? না। কাকে জানিয়েছেন বিষয়টি নিয়ে? আমরা এই জেলা পার্টি অফিসে এসেছি, একটা ডেপুটেশন জমা দেবো, তারপরে যাবো ওপর নেতৃত্বের কাছে। আমার জানা নেই, আমি ব্যাপারটা দেখি। হবে না, কিন্তু মানুষ শুদ্ধ হচ্ছে, তৃণমূলীকরণ হচ্ছে, এই বিষয়টা কি বলবো? তৃণমূলকরণ বিজেপির হবে না, হবে না, হবে না, এটাই শেষ কথা। তৃণমূলের সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের জিতিয়েছে। চিত্রটি একই, শুধুমাত্র রংটি পাল্টে গিয়েছে এবং সময়টি পাল্টে গিয়েছে। আপনারা মনে করে দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে শাহজাহানের বিরুদ্ধে ওই সন্দেশখালী এলাকাতে এই ধরনেরই অভিযোগ উঠেছিল যে ভেরির টাকা 9-6-এর জন্যই নাকি শাহজাহানের এত দাদাগিরি। কালার পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সরকার বলেছিলেন যে আইনের শাসন আসবে, কিন্তু আজকে বিজেপির কর্মীরাই, পুরনো দিনের বিজেপি কর্মীরা যারা হয়তো সন্দেশখালী এলাকায় ওই শাহজাহানের বিরুদ্ধেই একসময় লড়াই করেছিলেন, তারাই আজকে বিজেপির নতুনদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির জেলা অফিসের সামনে গিয়ে আন্দোলন করছেন। স্থানীয় বিজেপি নেতা, বিজেপির সহসভাপতি বসিরহাটের, তিনি বিভিন্ন জায়গায় কাটমানি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তোলাবাজি করছেন, এমনটাই অভিযোগ করছেন বিজেপির বহুদিনের পুরনো কর্মীরা, এবং যারা পরিবর্তনের পরে একটা আশা করেছিলেন যে তারা হয়তো জীবনে কিছু সুরাহা পাবেন। কিন্তু একই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের নেতারা যেভাবে এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য ঘর ঢুকে গিয়েছিলেন, ঠিক একইভাবেই বিজেপির লড়াকু পুরনো দিনের নেতারা যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন লড়াই করে এসেছেন, তারা এই 4 তারিখের পরে হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়া নেতাদের জ্বালায় ঘর ঢুকতে বাধ্য হচ্ছে এবং প্রতিবাদ করছেন তারা আজকে বিজেপির অফিসে গিয়ে। অন্যদিকে রাজ্য বিধানসভার বৃহস্পতিবারের অধিবেশনে একটি এমন দৃশ্য দেখা গেল যে দৃশ্যটা এখন সোশ্যাল মিডিয়ায় মিম আকারে বেরোচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা, যদিও নিজেরা দাবি করছে তারাই আসল তৃণমূল এবং বিরোধী দলনেতার তকমা পেয়েছেন বিধানসভার স্পিকারের কাছ থেকে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার একটি আবেদন জানিয়েছেন বিধানসভার মধ্যে। সেই আবেদনে কি বলছেন তিনি বলছেন 18,000-16,000 টাকা করে যে রিটায়ার্ড বিধায়করা পেনশন পেয়ে থাকেন, সেটাকে এক ধাক্কায় বাড়িয়ে যেন 50,000 টাকা করা হয়। আমি আপনাদেরকে প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার সেই বক্তব্যটি শোনাবো, দেখুন। আমাদের এক্স এমএলএরা যে টাকা পেনশন হিসেবে পান বা যে টাকা তাদের চিকিৎসা খাতে দেওয়া হয়, সেটা ইভেন নট মিনিমাম ওয়েজের থেকে হচ্ছে কম, তো অবিলম্বে মিনিমাম ওয়েজের থেকেও কম, 14,000, 16,000, 18,000, সর্বোচ্চ 18,000, তো মিনিমাম ওয়েজের থেকে স্যার কম। আমি স্যার আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং মাননীয় সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, এটা অনুরোধ জানাবো যে চিকিৎসা এবং পেনশন বাবদ এই টাকাটা যদি 50,000 টাকা পর্যন্ত করা যায়, সরকার যদি বিবেচনা করেন, কারণ বহু প্রাক্তন বিধায়ক আছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন, এই 14,000, 16,000, 18,000 টাকায় চলে না স্যার। তো এটা যদি সরকার নিশ্চিত করেন, আমার মনে হয় যে এটা সরকার যদি অনেক, এবং মাননীয় স্পিকারের সঙ্গে অনেক প্রাক্তন বিধায়ক দেখা করেছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এটা যদি করা যায় তাহলে ভালো হবে। আমার সময় দেওয়ার জন্য স্যার ধন্যবাদ। আর এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই অনেকেই প্রশ্ন তুলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনে নিজের ভবিষ্যৎটাকে সিকিউর করতে চাইছেন? কারণ একজন রিটায়ার্ড বিধায়ক যিনি, তিনি 18,000, 14,000, 16,000 যে পেনশনই পেয়ে থাকুক তাতে চলছে না, এমনটাই বলতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি তো রিটায়ার্ড বিধায়ক নন, তাই আগামী দিনে তিনি যখন রিটায়ার্ড হবেন তার পেনশন বাড়ানোর জন্যই কি এখন থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আবেদন করছেন? আর আমার যদি পার্সোনাল ব্যক্তিগত মতামত নিতে চান, আমি তো বলবো যে বিধায়কদের পেনশন যত কম দেওয়া যায় ততই ভালো, বা যত মাইনে কম দেওয়া যায়, ওই যাতায়াতের খরচার জন্য যেটুকু টাকা, খাওয়া দাওয়ার যে কুটু টাকা সেটুকুই ঠিক রয়েছে, বাকি যত কম দেওয়া যায় ততই ভালো। কারণ এরা নির্বাচনে ভোটে দাঁড়ানোর সময় কি বলে যে আমরা জনসেবা করছি, আর জনসেবা কি পয়সা নিয়ে হতে পারে কখনো? জনসেবা তো জনতার স্বার্থে করবেন, আর জনতার স্বার্থের জন্য এত বেতনের কি দরকার? আজকে একটা বিধায়কের বেতন হচ্ছে 1,20,000 টাকা, তারপরে সমস্ত কিছু তো তার ফ্রি রয়েছেই। ক্যান্টিনে অত্যন্ত কম মূল্যে খাবার পাচ্ছেন, বিভিন্ন টেলিফোন বিল পাচ্ছেন, হোস্টেলে থাকতে পাচ্ছেন, সমস্ত কিছু কার্যত
বিধায়কদের ফ্রি, তারপরেও তাদের 1,20,000 টাকার ওপরে বেতন আর পেনশন যাতে আগামী দিনে 50,000 টাকা করা হয় এমনটাই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই জন্যই অনেকে বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের পলিটিক্যাল ইমেজটিকে শেষ করে ফেলেছেন, উনি হয়তো বুঝতে পারছেন যে আগামী দিনে আর নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়ে ফিরে আসতে পারবেন না। তাই জন্যই কি তিনি নিজের ভবিষ্যৎ সিকিউর করার জন্য এখন থেকেই বিধানসভায় দাবি দাবা তুলছেন। একথা আমি বলছি না, আপনারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে ভিডিওটি প্রকাশ হচ্ছে সেই জায়গায় কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন। আসুন এবারে রাজ্য বিধানসভা থেকে আপনাদেরকে একেবারে সোজা মহারাষ্ট্রে নিয়ে চলে যাই। মহারাষ্ট্র ডবল ইঞ্জিন সরকার, কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারের মহারাষ্ট্র বেশ কিছুদিন হয়েছে পালাবদল হয়েছে, আর এর মধ্যেই কংগ্রেসের প্রভাব যেন সেখানে বিস্তরভাবে দেখা যাচ্ছে। গতকাল মহারাষ্ট্রে প্রিয়াঙ্কা গান্ধীর একটি সভা ছিল, আর সেই সভাতে রাহুল গান্ধী উপস্থিত হননি। প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত হওয়াতেও যে ভিড় লক্ষ্য করা গিয়েছে, সেই ভিড় দেখে এখন বহু রাজনৈতিকবিদ বলছেন যে মহারাষ্ট্রে কার্যত এই মুহূর্তে যদি ভোট হয় কংগ্রেস হয়তো সেখানে সরকার গঠন করে ফেলবেন। আর এই যে ভিড় মহারাষ্ট্রে গতকাল দেখা গিয়েছে, অনেকে বলছেন যে ভারতবর্ষের ইতিহাসে এই ভিড় কার্যত রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আমি আপনাদেরকে সেই ভিডিও একটু দেখাবো যেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আর মহারাষ্ট্রের সেই জায়গার চিত্রটি দেখুন। ভারতবর্ষে আজকে প্রায় 20-22টা স্টেট বিজেপির কিংবা এনডিএর হাতে রয়েছে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেটিও এনডিএর হাতে রয়েছে। আর তারপরেও মহারাষ্ট্রের মতো জায়গায় যেখানে কংগ্রেস প্রায় ভেঙে গিয়েছিল সেখানে সাধারণ মানুষের এত ভিড়। আর বিশেষ করে অনেকেই বলছেন যে মহারাষ্ট্রে যেভাবে কৃষকদের জীবন বিপন্ন হয়েছে, অনেক কৃষকরাও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। এ ভিড় কার্যত মহারাষ্ট্রের ইতিহাসে এক রেকর্ড করে দিয়ে গেছে। আপনারা যদি হিন্দি যে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো রয়েছে সেখানে দেখেন, সেখানে মহারাষ্ট্রের এই কংগ্রেসের উত্থানকে দেখার পরে কার্যত অনেক মানুষই বলছে যে আগামী দিনে কংগ্রেস হয়তো মহারাষ্ট্রে ফিরতে চলেছে। সে তো সময়ের অপেক্ষা, দেখা যাবে কি হয়। কিন্তু আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব অযোধ্যাতে। অযোধ্যাতে আম আদমি পার্টির প্রমুখ নেতা অরবিন্দ কেজরিওয়াল গতকাল উপস্থিত হয়েছিলেন। আপনারা সকলেই জানেন অযোধ্যাতে প্রায় 3,500 কোটি টাকার চাঁদা চুরি এমন অভিযোগ উঠেছে। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে, সিট গঠন হয়েছে এবং চম্পত রায় বলে যে প্রধান সেবক ছিলেন তিনি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে শুধু উনি নয়, এর পেছনে আরো অনেক বড় বড় মাথা রয়েছে, আরো অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। এমনকি তিনি প্রেস কনফারেন্স করে অযোধ্যা থেকে বললেন যে রাম একসময় এই ভারতবর্ষে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিল, সেই রামই এবারে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করবে। দেখুন। आज मैं तो कसम खा के आया हूं भगवान राम के मंदिर में कि जब तक इन राक्षसों को फांसी पे नहीं चढ़वा दूंगा मैं चैन की सांस नहीं लूंगा। राम के सहारे आए थे, अब राम ही इनको भगाएंगे। ये देश जानना चाहता है, पूरा हिंदू समाज जानना चाहता है, सब लोग जानना चाहते हैं कितने करोड़ रुपए, कितने अरब रुपए की चोरी हुई और वो सारा पैसा गया कहां। कुछ अंधभक्तों को लगता था कि ये लोग बड़े ईमानदार हैं, कुछ अंधभक्तों को इनकी ईमानदारी पे बड़ा भरोसा था। वो अंधभक्त जान लें, जिन्होंने राम को नहीं छोड़ा वो राष्ट्र को क्या छोड़ेंगे। भगवान राम भी इन लोगों को दंड देंगे। पूरा हिंदू समाज की एक ही मांग है कि जिन राक्षसों ने ये काम किया है उनको सरेआम फांसी पे लटकाया जाए। प्रधानमंत्री मोदी जी ने चंपत राय से रिकॉर्ड मांगे और चंपत राय ने मना कर दिया। इस देश में एक ऐसा व्यक्ति भी है जो मोदी जी को मना भी कर सकता है। हनुमानगढ़ी को साधु संत संचालन करते हैं, साधु संत निर्मोही होते हैं, उन्हें कुछ लेना देना नहीं। हनुमानगढ़ी में करोड़ों करोड़ों का चंदा चढ़ता है, आज तक एक नए पैसे का आरोप नहीं लगा और कितनी दशकों से चढ़ रहा है, सदियों से चढ़ रहा है। भगवान राम के मंदिर को भी साधु संतों को, धर्म आचार्यों को सौंपा जाए। इन अफसरों को और नेताओं को इसके चंगुल से हटाया जाए। इस ट्रस्ट के अंदर केवल और केवल धर्माचार्यों को, जो उन्हीं को
उस पे रखा। যদি একজন প্রকৃত রাম ভক্ত হয়ে থাকেন আপনি বা আমিও যদি হয়ে থাকি, সব থেকে খারাপ লাগছে কোন বিষয়ে জানেন? যে প্রভু রামচন্দ্রের যেদিন এই মন্দির উদ্বোধন হয়েছিল সেদিন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গিয়ে উদ্বোধন করে এসেছিলেন এবং সেটা গোটা ভারতবাসীকে দেখিয়ে 2024 সালের নির্বাচনে ব্যাপক মাইলেজ কিন্তু এই ভারতীয় জনতা পার্টি নিয়েছিল। কিন্তু আজকে এত কোটি টাকার কেলেঙ্কারি, সোনা থেকে রূপো থেকে যা রামচন্দ্রের কাছে সাধারণ মানুষ সমর্পিত করেছিল সমস্ত কিছু চুরির অভিযোগ আসছে। কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একবারের জন্য তিনি সামনে এসে দুঃখ প্রকাশ করছেন না এবং তিনি বলছেন না যে এই ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে প্রকাশ্যে হিন্দু সমাজের মানুষের কাছে দাঁড় করিয়ে ফাঁসিতে ঝোলানো হোক। দেশে হিন্দু সমাজের কথা বলা আরএসএস এর প্রমুখ যিনি রয়েছেন মোহন ভাগবত, তিনিও কিন্তু রাম মন্দিরে এত টাকা কেলেঙ্কারি চুরি হয়ে গেল একবারের জন্য মুখ খুলছেন না, দুঃখ প্রকাশ করছেন না। আর এতেই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কেন যারা রাম মন্দির উদ্বোধনে এত ঘটা করে নিজেরা প্রচার করলেন তারা আজকে চুপ করে থাকছে। তাই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা আসুন, সামনে এগিয়ে আসুন এবং এই রাম মন্দিরের যে এই বিপুল পরিমাণের সম্পত্তি চুরি এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেন। শুধু উত্তরপ্রদেশের সিট গঠন করলে হবে না, সিবিআই এর হাতে এই তদন্তভার তুলে দিন এবং আমাদের সকলের মনে এই বিশ্বাস ফিরিয়ে আনুন যে শ্রী রামচন্দ্রের সঙ্গে, ধর্মের সঙ্গে যদি কেউ নোংরামি করে তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একেবারেই ছেড়ে কথা বলবেন না। আজকের এপিসোড এই আশা রেখেই এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন। কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া রইল, লিঙ্কে গিয়েও আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।